দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপে। আপনাদের সাথে রয়েছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক ব্যবসায়িক আলোচিত গুরুত্বপূর্ণ খাত নিয়ে, এবং তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে বরাবরের মতো আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হন। আজকে আমরা মূলত কথা বলতে চাই চামড়ার দর নির্ধারণ, এই শিরোনামে কথা বলবো। চামড়ার দর নির্ধারণ আমরা জানি এরই মধ্যেই এই যে কোরবানিকে সামনে রেখে প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে চামড়ার দর বেঁধে দেওয়া হয়, গতবারও আমরা দেখেছিলাম এই খাত নিয়ে নানা রকম টানাপোড়েন। প্রতি বছরই আমরা দেখতে পাই যে চামড়া অনেক সময় ফেলে দিতে হয়, চামড়া নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমরা চামড়ার দাম না পাওয়ার কারণে নানা মহলে মাঠ পর্যায়েও কিন্তু আমরা দেখতে পাই যে অসন্তোষ। সব মিলে চামড়ার দর নির্ধারণ এই শিরোনামে আজকে কথা বলতে চাই। চামড়ার দর নির্ধারণ সেটি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে মহিউদ্দিন আহমেদ মাহিন যুক্ত হয়েছেন। মহিউদ্দিন আহমেদ মাহিন, আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড লেদার গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। একই সঙ্গে আমাদের সঙ্গে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব টিপু সুলতান, হাজি মোহাম্মদ টিপু সুলতান যুক্ত হয়েছেন। দুজনকে স্বাগত জানাই। আজকের এই আলোচনায় আপনারা সময় দিয়েছেন। আমরা জানি এরই মধ্যেই এই কোরবানি উপলক্ষে গরুর চামড়ার দাম আসলে বর্গফুট প্রতি আমরা দেখেছি 60 টাকা এই বছর বাড়ানো হয়েছে, এবং একই সঙ্গে খাসির ক্ষেত্রে আমরা দেখেছি যে 3 টাকা বাড়ানো হয়েছে। তো মোটা দাগে আসলে ট্যানারি ব্যবসায়ীদের এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে 47 থেকে 52 টাকায়। গত বছর আমরা জানি যে এটি 40 থেকে 45 টাকা ছিল। শুরুতে একটু কাঁচা চামড়ার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন হাজি মোহাম্মদ টিপু সুলতান। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আমরা গত বছর দেখেছি বা অন্যান্য বছরগুলোতেও দেখেছি যে প্রতিবার কিন্তু আমরা দেখেছি যে কোরবানি আসলে চামড়ার দাম পাওয়া নিয়ে, ন্যায্য দাম পাওয়া নিয়ে একদিকে মাঠ পর্যায়ে অসন্তোষ, আবার অন্যদিকে আমরা দেখতে পাই যে আপনাদের দিক থেকেও নানান রকম অভিযোগ। তো সব মিলে এবারের এই দর নির্ধারণের যৌক্তিকতা এবং এবারের বাস্তবতা নিয়ে একটু শুনতে চাই যে আমরা আসলে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবারের চামড়া সংগ্রহ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবো কিনা। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বিষয়টা এরকম যে আমাদের বিটিএর প্রেসিডেন্ট মহোদয় উনি 5 টাকা স্কোয়ার ফিট বাড়িয়ে দেওয়ার কথা বলেছিল সার্বিক বিবেচনা করে। মন্ত্রী মহোদয় 2 টাকা স্কোয়ার ফিট বাড়িয়ে দিয়েছে তারপর, কিন্তু এটা কোনো সমস্যা নাই আমাদের। এটা আমরা মেনে নিয়েছি, সর্বসাকল্যে চামড়া সেক্টরে মেনে নিয়েছে। সেই ক্ষেত্রে এই প্রাইসটা আপস এন্ড ডাউন হয় বেসিক্যালি, কিন্তু এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে সামঞ্জস্যতা রেখে, সিমিলার রেখে বিজনেসটা পরিচালনা করতে হয়। সেই ক্ষেত্রে ওখানে আপ হলে ওয়ার্ল্ড মার্কেট আপ হয়ে যায়, ওখানে ডাউন হলে ওয়ার্ল্ড মার্কেট ডাউন। তা আমাদের ওদের সাথে তাল মিল রেখে ব্যবসা পরিচালনা করতে হয়। টোটাল আপনার 60 টাকা স্কোয়ার ফিট বেড়ে গিয়েছে, এটা আমার মনে হয় না কোনো এফেক্ট হবে, এবং আমরা মনে হয় যে স্মুথলি হ্যান্ডেল করতে পারবো। খুব একটা বেশি না, তবে এটা রিজনেবল বলে আমরা মনে করি। আমরা এটা পরিচালনা করতে কোনো হিমশিম খাবো না, এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে স্মুথলি আমরা সক্ষম হবো বলে আমাদের বিশ্বাস। তবে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন মনে করে যে এই রেটটা যথার্থ যুক্তিগত হয়েছে এবং সুন্দর হয়েছে বলে আমাদের সমিতি এবং অ্যাসোসিয়েশন মনে করে। জি নিশ্চয়ই। কিন্তু এই চামড়ার আমরা অনেক সময় যে অভিযোগটা শুনতে পাই যে চামড়ার ন্যায্য মূল্য থেকে পাওয়া থেকে অনেকেই বঞ্চিত হন। সার্বিক বিবেচনা করলে সেটি আসলে গতবারও কি চামড়া আমরা দেখেছি যে কিছু কিছু চামড়া কখনো কখনো ফেলে দিতে হয়েছিল, এটি আসলে কেন হয়, সেটি থেকে আমরা কি বেরিয়ে আসতে পারি কিনা? দেখুন, এখানে সর্বোপরি যেটা মূল জিস্ট কথাটা, মগজ কথাটা হচ্ছে আমরা আমাদের 100 বছরের পুরাতন মার্কেট বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এরা 300 জন এনলিস্টেড আড়তদার এখানে রয়েছে, এবং 1600 থেকে 1800 ফরিয়া ভাইদের সমাগম এখানে হয় ঈদের দিন এবং ঈদের পরের দিন 3 দিন পর্যন্ত। তাদের কাছে যদি কোনো ক্যাপিটাল থাকে, টাকা থাকে, আমার মনে হয় 500 টাকা থাকা পর্যন্ত পকেটে তারা টাকাটা রাখে না, চামড়াটা কিনে ফেলে। এখন যে ডিজাস্টারের কথা বলছেন চামড়া, আমরা গতবার এবং এর আগের বারও লক্ষ্য করেছি বরিশাল এবং সিলেটে চামড়া পুঁতে ফেলা হয়েছে। এটা আমার মনে হয় কোনো অসাধু চক্র, এটা একটা ওয়ান টাইপ অফ সাবোটাজ আমি মনে করি। তারপরেও আমাদের এখানে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সংযুক্ত যারা আছে, সংশ্লিষ্ট যারা আছে, চামড়ার ব্যবসা পরিচালনা যারা করে আসছে, তারা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 1000 টাকা পকেটে থাকলেও তারা চামড়া কিনে ফেলবে, এখানে ডিজাস্টার হওয়ার কোনো সুযোগ নাই। ইভেন তারা মাম দাদার আমলের ট্রেডিশনালি এই ব্যবসাকে রক্ষণাবেক্ষণের জন্য যা যা করার প্রয়োজন তারা রেডি এবং প্রস্তুত, শুধু ঈদের দিনে এক্সিকিউশনে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যা যা আমাদের গুদাম ভ্যাকেন্ট করা ভ্যাকেন্ট হয়ে গেছে, লবণ
যাদের প্রয়োজন লবণও নিয়ে নিয়েছে, তবে লবণের বিষয়টা একটু ঊর্ধ্বগামী দামটা এই কারণে আমরা একটু হিমশিম খেয়েছি, যে আমরা বলে এসেছি প্রায়শই বারবার যে লবণের দামটা যদি একটু কমিয়ে দেওয়া হতো গতবারের মতো 800 টাকা পর্যন্ত যদি একটা লিমিট রাখা হইতো আমার মনে হয় ভালো হতো। বিকজ এই কস্টিং, এই লোডিংটা কিন্তু চামড়ার উপরেই পড়বে। এইবার 1050 থেকে আজকের বাজার 1100 টাকা পর্যন্ত। এটা আহ, ঈদের আগে, একদিন আগে আবার এই কাজ করে কিনা কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো অসাধু ব্যবসায়ী, এদিকে আমাদের নজরদারি আবার খবরদারিতে রাখা প্রয়োজন বলে মনে করি। জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো এই বিষয়গুলো নিয়ে, যে দাম নির্ধারণ করে দেওয়া হলেও সেটি মাঠ পর্যায়ে আসলে বাস্তবায়ন কতটা হয় তা নিয়ে সন্তোষ আসলে থেকেই যায়। মৌসুমী ব্যবসায়ী, ফড়িয়া ব্যবসায়ী অথবা মাদ্রাসা এতিমখানাগুলো অনেক সময় বলে থাকেন যে তারা আসলে কাঙ্ক্ষিত দামটি পাননি। সার্বিকভাবে আমরা আশা করব সেই অব্যবস্থাপনাগুলো কেটে যাবে এই বছর। ধীরে ধীরে কেটেও যাচ্ছে অনেকটাই। গত বছর আমরা দেখেছি, গত বছর অন্তত অনেক বেশি চামড়া ফেলে দিতে হয়নি বা মাটির নিচে পুঁতে ফেলতে হয়নি, যেটি অন্যান্য পূর্ববর্তী বছরগুলোতে দেখা গেছে। আমরা মহিউদ্দিন আহমেদ মাহিদ আমাদের সঙ্গে রয়েছেন, চেয়ারম্যান, বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড লেদার গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। আমরা মহিউদ্দিন আহমেদ মাহিদ আপনার কাছে একটু জানতে চাইবো। আমরা জানি যে সম্প্রতি আসলে খুব এটি আশাবাদের খবর যে রপ্তানি খাতে আমরা একটি বড় ধরনের প্রবৃদ্ধি দেখতে পেলাম, যে অর্থ বছর শেষ হলো আজকে, জুলাই মাসে মাত্র শুরু হয়েছে, জুলাই মাসের 6 তারিখ। এই যে বিদায়ী অর্থ বছর, সেখানে আমরা দেখেছি যে রপ্তানিতে ভালো রকমের একটি প্রবৃদ্ধি হয়েছে, এবং চামড়া খাতেও আমরা দেখেছি যে তুলনামূলক অন্যান্য অর্থ বছরের তুলনায় এক ধরনের প্রবৃদ্ধির সুবাতাস আমরা পেয়েছি। সার্বিকভাবে আপনার কাছে জানতে চাইবো, আপনি ফিনিশড লেদার নিয়ে কাজ করছেন, আমাদের চামড়া খাতের সংকটের বিষয়গুলো জানতে চাইবো, একই সঙ্গে এই যে রপ্তানির প্রবৃদ্ধি এবং সেটি আগামীতে আরও বেশি টেকসই করা। যদিও আমরা জানি যে এটি ভ্যালু বাড়ছে, ভলিউম বাড়ছে, কিন্তু প্রকৃত অর্থে যে মূল্য সংযোজন করার সম্ভাবনা চামড়া খাতে আছে সেটি আমরা আসলে কতখানি করতে পারছি। মহিউদ্দিন আহমেদ মাহিন। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি যে 2016 পরে 17-তে যখন হাজারীবাগ থেকে আমরা সাভারে চলে গেলাম, সেই থেকে আমাদের শুরু হয়েছিল। এখানে পরিবেশ সম্মত উপায়ে পরিবেশ বান্ধব চামড়া তৈরি করার লক্ষ্যে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার কথা ছিল, সেগুলো আমরা ধীরে ধীরে করতে এখনো পুরোপুরি সক্ষম হইনি, বাট করার চেষ্টা করছি। মিনওয়াইল 2 বছর প্রায় করোনা সারা বাংলাদেশে যেমন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা পৃথিবীও ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনার পরে এখন আবার একটু অ্যাক্টিভিটি শুরু হয়েছে, তারই ধারাবাহিকতা আমরা আমাদের লেদার সেক্টরটাও একটু বুস্ট হয়েছে আন্তর্জাতিক বাজারে। বাট এরই মাঝে আবার এখন ওই ইউক্রাইন এবং রাশিয়ার এই যুদ্ধ, সেটা একটা ইউরোপে একটু অর্থনীতি একটু বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা সামগ্রিক ভাবে বলতে গেলে যেটা বলতে হবে যে আশার আলো অবশ্যই আছে, আশা যেখানে আছে সম্ভাবনা আছে, আবার প্রতিবন্ধকতাও আছে। সেই প্রতিবন্ধকতাগুলোকে আমাদের দূর করার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে যদি আমরা আগামী দিনে টিকে থাকতে চাই। আমরা জানি সময়টা এখন এই 20 শতাব্দীর এই টেস্ট ক্লাব নিয়েছে। এখন এই লেদারের যে সংকটগুলো আছে তার মধ্যে পরিবেশ একটু অন্যতম। আগে যেভাবে পরিবেশ নিয়ে এভাবে চিন্তা করা হতো না বিগত বছরগুলোতে, কিন্তু সারা বিশ্বে এখন পরিবেশ নিয়ে সচেষ্ট। আমরাও সেক্ষেত্রে ব্যতিক্রম নেই। পরিবেশ সম্মত উপায়ে চামড়া তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, যাহা ইতিমধ্যে এই ট্যানারি শিল্প মালিকরা গ্রহণ করার চেষ্টা করেছে। কিছু সংকট আছে, সেখানে সিইটিটা সম্পূর্ণ করার পেছনে এখনো সেটা হয়নি, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গুলো হয়নি। এই কাজগুলো আমাদের করতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানটাকে আমরা আরো সুদৃঢ় করতে পারবো। কারণটা হলো বাংলাদেশ হলো পৃথিবীতে প্রায় লার্জেস্ট কান্ট্রি র মেটেরিয়াল প্রকিউর করার ক্ষেত্রে। কাজে আমাদের দেশে যে র মেটেরিয়ালটা হচ্ছে, সেই র মেটেরিয়াল দিয়ে আমরা যদি গুডসে চলে যেতে পারি, জুতোতে চলে যেতে পারি, তাহলে প্রায় $4 বিলিয়ন অর্জন করা সম্ভব ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করতে যদি আমরা পারি। কাজে আমরা সেই জায়গায় 4 বিলিয়নের জায়গায় আমরা এখন 25% করছি। এখনো অনেক বড় আমাদের একটা সম্ভাবনা আছে। এখন এই সম্ভাবনায় যাওয়ার ক্ষেত্রে আমাদের একটা বড় সংকট আছে, স্পেশালি ট্যানারি মালিকদের। সেটা হলো যে যেহেতু গত 5 বছর যাবত আমরা সাফারার, সেক্ষেত্রে আমাদের একটা নীতি সহায়তা দরকার। আমাদের আর্থিক সহযোগিতা করার থেকেও নীতি সহায়তা হলো গিয়ে বড় বেশি দরকার। যে আমাদের যে ঋণের বোঝা আছে, সেই ঋণের বোঝাটা যদি আমরা লাঘব করতে চাই,
তাহলে ওভারহেডটা কমাতে হবে। আর ওভারহেডটা যদি কমাতে চাই তাহলে আমাদের ওই যে ঋণের যে সময়সীমা, সেই সময়সীমাটা দীর্ঘমেয়াদী করে দেওয়া দরকার। এই দীর্ঘমেয়াদী সময়সীমা করলে আমরা আন্তর্জাতিক বাজারে টিকে থাকবো। পাশাপাশি হাজারীবাগের যে জায়গাটা আছে, যেটা আমরা অলরেডি ওই জায়গায় একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি, এটাকে উন্মুক্ত করে দেওয়া উচিত, যেন আমরা এই জমিগুলো বিক্রি করে দিয়ে, অথবা যদি সরকার নিয়ে নিতে চায় তাহলে নিয়ে আমাদেরকে আর্থিক যে সংকট, সেই সংকটটা যদি আমরা মোকাবেলা করতে পারি, তাহলে এই দুটো প্রবলেম, আমি মেজর প্রবলেম দেখি। তারপরে পরিবেশটা আমরা যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা যে জায়গায় যেতে চাই, যে $4 বিলিয়ন কিংবা প্রায় 20 লাখ লোকের নতুন কর্মসংস্থান, দুটি করা সম্ভব বলে আমি মনে করি। নিশ্চয়ই নিশ্চয়ই আমরাও সেটি আশা করব, কেননা আসলে চামড়া পোশাকের পরে আমরা জানি সব থেকে সম্ভাবনাময় একটি শিল্প, কিন্তু সেটি আসলে নানা কারণেই আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। যে মূল্য সংযোজনের সম্ভাবনা, সেই সম্ভাবনার জায়গায় আমরা পুরোটা কাজে লাগাতে পারছি না। মহিউদ্দিন আহমেদ মাহিন, আপনার কাছে আবারও আসবো, তার আগে আমরা হাজী মোহাম্মদ টিপু সুলতানের কাছে আরেকবার আসতে চাই। হাজী মোহাম্মদ টিপু সুলতান, আরেকবার যদি একটু কাঁচা চামড়ার বিষয়ে আসি, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে যে অনুষ্ঠানটি হলো সেখানে কিন্তু বারবার বলা হয়েছে যে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার কথা, যথাসময়ে লবণ দেওয়ার কথা। এই বিষয়ে আসলে মানুষের মধ্যে সচেতনতা আগের তুলনায় বেড়েছে কিনা, এবং এই বিষয়ে যে বার্তা আসলে সেটি আসলে আপনার কাছে একটু জানতে চাইবো। কেননা মৌসুমী ব্যবসায়ীরা, অনেক নতুন নতুন মৌসুমী ব্যবসায়ী কিন্তু এই সময়ে যুক্ত হন, তার অনেকেই তাদের অসচেতনতার কারণে চামড়ার মতো একটি মূল্যবান সম্পদ যেন নষ্ট না হয়ে যায়, এই বিষয়ে আপনার কাছ থেকে একটু বার্তা জানতে চাই। ধন্যবাদ। বার্তাটা এরকম, আমার বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেসেজ এটাই থাকবে। মেসেজটা হচ্ছে সারা দেশের সংশ্লিষ্ট চামড়া ব্যবসায়ীদের কাছে উদার আহ্বান। আমরা লাস্ট ইয়ার পর্যন্ত সেভারেল টাইম বলার চেষ্টা করেছি যে আপনারা কোনো অবস্থাতে সন্ধ্যা পর্যন্ত যদি চামড়া, ঢাকার চামড়াটা, শুধু ক্যাপিটালের চামড়াটা ক্যাপিটালে প্রবেশ করবে, দ্যাট মিনস পোস্তা, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই পুরাতন মার্কেটে 4-5 ঘন্টার ভিতরে যদি না আনতে পারে, সেই ক্ষেত্রে মেসেজ থাকবে আমাদের যে যেখানে পারেন সেখানে প্রিজার্ভ করে দেন। এই মেসেজ আমরা আপনাদের মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বারবার দেওয়ার চেষ্টা করি। কিন্তু একই সময়ে যে ওভার সাপ্লাই এট এ টাইম, এই ওভার সাপ্লাইটা, এটাকে কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। কেউ কেউ কথা মানে না সেই সময়টা, এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা এসেছে এবং আমরা বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কোনো অবস্থাতে যেমন মালবাহী পিকআপ, ভ্যান, ট্রাক ঢাকার বাইরে থেকে যে কোনো অবস্থাতে যেমন ঢাকামুখী মুভমেন্ট না হয়, সেই ক্ষেত্রে যথেষ্ট তদারকি এবং নজরদারি করা প্রয়োজন। এবং চামড়ার যারা সিজনাল বিজনেস করে, মৌসুমী ব্যবসায়ীদের প্রতি উদার আহ্বান, তারা দেশব্যাপী যে যেখানে পারেন সেখানে প্রিজার্ভ করে রেখে দেন। 2-3 দিনের ভিতরে চামড়ার ব্যবসা প্রকৃতপক্ষে যারা করে থাকে তারা অবশ্যই অবশ্যই আপনাদের থেকে মালগুলো কিনে নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকবার বলার চেষ্টা করেছি, এবারও বলতেছি। আর আমাদের এখানে পুরান ঢাকাতে একটা জ্যামের নিরসনটা যদি ঘটে যায়, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে বোঝানোর চেষ্টা করেছি, ওখানে যদি ট্রাফিক দেওয়া হয়, লালবাগের মোড়টায় বেসিক্যালি যে ট্রাকের লাইন ধরে, সেই ট্রাকগুলোর পিছন থেকে কিন্তু অনেক পিকআপ, এরা উল্টো মুভমেন্ট করে আবার চলে যায়, জ্যামের কারণে কিন্তু ঢুকতে পারে না। এই জ্যামটা কন্ট্রোল করার জন্য যদি কিছু ট্রাফিক ব্যবস্থা এখানে রাখা হয়, আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি এবং বলার চেষ্টা করেছি, যদি এটা ইমপ্লিমেন্টেশন হয়, আমার মনে হয় খুব সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করা যাবে। জি, আমরাও আশা করব যে সুষ্ঠু একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে আসলে চামড়া সংগ্রহ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আমরা একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে চামড়া দর নির্ধারণ এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আরও আলোচনা করব। দর্শক, একটা বিরতি থেকে ফিরছি, আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি বিদ সংলাপে। আমরা আজকে কথা বলছি চামড়ার দর নির্ধারণ ও ব্যবস্থাপনা এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন, চামড়া খাতের দুজন উদ্যোক্তা, একজন কাঁচা চামড়া নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব হাজী মোহাম্মদ টিপু সুলতান, আর আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড লেদার গুডস অ্যাসোসিয়েশনের
চেয়ারম্যান। আমাদের সঙ্গে রয়েছেন জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন। দুজন কারো একবার স্বাগত জানাই আজকের এই আলোচনায়, আপনারা সময় দিয়েছেন। একেবারে সমসাময়িক বিষয়ে আমরা কথা বলছি। চামড়ার দর নির্ধারণ করে দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে, যে বিষয়গুলো নিয়ে বিরতির আগে আপনারা বলছিলেন। অন্যান্য বছরের তুলনায় এবার আশা করা হচ্ছে, কাঁচা চামড়া সংগঠন বাংলাদেশ স্কিন অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন তারা বলছেন যে এবছরের যে দর নির্ধারণ করে দেওয়া হয়েছে তাতে করে চামড়ার যে ব্যবস্থাপনা সেটি সুষ্ঠুভাবে আসলে সম্পূর্ণ হবে, আমরাও সেটি আশা করছি। আমরা ফিনিশড লেদার অ্যান্ড লেদার গুডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, আপনার কাছে একবার আসতে চাই। আমরা চামড়া রপ্তানির প্রবৃদ্ধি নিয়ে আপনার কাছে একটু মোটা দাগে মূল্যায়ন জানতে চাই, যে সম্প্রতি যে রপ্তানি প্রবৃদ্ধিটি আসলে হয়েছে, $1 বিলিয়ন ঘর আমরা দেখেছি, বেশ কয়েকটি খাত ছাড়িয়েছে, তার মধ্যে চামড়া তো আছেই। চামড়া খাতে আমরা একটা প্রবৃদ্ধি পেয়েছি, এটি আসলে কতখানি সন্তোষজনক? এটি কি আসলে ভলিউমে বড় হচ্ছে? আসলে প্রকৃত অর্থে কি আমরা ভ্যালু বাড়াতে পারছি কিনা? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমরা বর্তমান সময়ে যে ক্রাইসিসটা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউনিট প্রাইসটা আমাদের কমেছে, কিন্তু জি ক্যাপাসিটি বেড়েছে, ভলিউম বেড়েছে। তো ইউনিট প্রাইসটা কমে যাওয়ার কারণে আমাদের, আর ভলিউমটা বেড়ে যাওয়ার কারণে আপাতত দৃষ্টিতে আমাদের এক্সপোর্টটা বেড়েছে। বিগত বছরগুলোতে ইউনিট প্রাইস কম ছিল, কিন্তু ভলিউমও কম ছিল, যে কারণে বিগত 4-5 বছর যাবতই আমরা নিম্নমুখী ছিলাম। এই বছর আমাদের ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে এটি বড় কারণ, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য কোনো ইতিবাচক দৃষ্টিকোণ বলে আমি মনে করি না। কারণ প্রোডাক্টিভিটি আর কোয়ালিটি এগুলো সবকিছু নির্ভর করে। ইউনিট প্রাইসটা যদি নিম্নমুখী হয় তাহলে আমরা এটাকে ভালো লক্ষণ মনে করি। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আমাদের সূচকটা বাড়াতে হবে, ইউনিট প্রাইসটা বাড়াতে হবে। আর ইউনিট প্রাইসটা বাড়াতে গেলেই আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলতেছি, যে অপচলতার কথা বলতেছি, সেই অপচলতাগুলো আমাদের কাটাতে হবে। না হলে আমরা, ভলিউম যদি বাড়ে তাহলে দেশে দেখা যাবে $1 বিলিয়ন ঠিকই আসছে, কিন্তু এন্টারপ্রেনার সে দুর্বল হয়ে যাবে, তার ঝুঁকি বেড়ে যাবে, তার ব্যাংকের ঋণ বাড়বে, অথবা তার সম্পদের পরিমাণ কমে যাবে। কাজে এক্ষেত্রে অর্থনীতির সুযোগে যদি আমরা দেখি, তাহলে বলতে হবে তাকে অবশ্যই কোয়ালিটি প্রোডাক্ট চামড়া তৈরি করতে হবে, যেন তার ভলিউমও বাড়ে, তার মূল্য বৃদ্ধি যেন ইউনিটেও বাড়ে। তাহলে আমাদের জুতোর দাম বাড়বে, আমাদের প্রোডাক্ট, আমাদের লেদারের একই ভলিউম দেখা যাবে যে আমরা 2 বিলিয়নে চলে যেতে পারবো খুবই দ্রুত। নিশ্চয়ই। মহিউদ্দিন আহমেদ মাহিন, ছোট্ট করে একটু বলবেন, এবারের যে চামড়ার দর নির্ধারণ করে দেওয়া হয়েছে, যদিও কাঁচা চামড়া নিয়ে আপনারা ফিনিশড লেদার নিয়ে কাজ করেন, কিন্তু কাঁচা চামড়ার সাথেও আপনাদের সরাসরি প্রত্যক্ষ সম্পর্ক, সেই জায়গা থেকে এইবারের চামড়ার যে দর নির্ধারণ করা হয়েছে, বা এবারের চামড়ার ব্যবস্থাপনাটি আসলে কেমন হবে বলে আশা করছেন? কোরবানিতেই আমরা যেহেতু অর্ধেক চামড়ার একটি সংগ্রহ হয়ে থাকে। বুঝতে পেরেছি। জি, আমরা চামড়া কিনি, আমাদের ফিনিশড লেদার গুডস ফুডের এক্সপোর্টার অ্যাসোসিয়েশন হলো আমাদের অনেকগুলো বড় ট্যানারি, যারা আমাদের সদস্য, আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় ট্যানারি গুলোই আমাদের সদস্য। কাজে ট্যানারি গুলো এখানে চামড়া অবশ্যই কেনে, প্রতি বছরই কেনে, এবং চামড়ার দর নির্ধারণ করার ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল এখানে, মানে কুরবানির চামড়া কেনার ক্ষেত্রে আমরা সামাজিক মূল্যায়নটা করি, এতিম মাদ্রাসা আমরা চিন্তা করি। তো সার্বিক বিবেচনায় গত বছর এবার ঘুরে দাঁড়াচ্ছি, এবং এই ঘুরে দাঁড়ানোর ফলে আমরা এবার যে বাণিজ্য মন্ত্রণালয় দামগুলো দিয়েছে, সেই দামের সাথে আমরা সঙ্গতি রেখে আমরাও বলছি যে এই দামটা মানানসই, এবং এটা আন্তর্জাতিক রাখতে পারবে, এবং যারা চামড়া কিনছে তারাও দাম পাবে। সেক্ষেত্রে এটা সবচেয়ে বেশি দরকার, যেটা আমরা বাণিজ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে আমরা আলোচনা করেছি, এবং সবাই একমত পোষণ করেছে। আমরা যদি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনতে পারি কুরবানির জন্য, আর হাসিল যদি আমরা 3000 টাকা দিতে পারি, তাহলে দয়া করে যদি আমরা 100 টাকা খরচ করে সেই হাসিলের জায়গা থেকে যদি আমরা 10 কেজি লবণ দান করবো, তাতে কুরবানির চামড়াটা প্রোটেক্ট থাকতে পারবে। আমার বলার উদ্দেশ্য হলো সংরক্ষণ করা। জি, নিশ্চয়ই। চামড়াটাকে সংরক্ষণ করতে গেলে যদি সঠিক সময়ে আমরা লবণটা না দেই, তাহলে এই চামড়ার মূল্যমান যাবে কমে, প্রায় ব্যাকটেরিয়ার পতন ধরবে, তখন আমরা চামড়ার কোনো দামও পাবো না,
আর আলটিমেটলি এটা দেশের ক্ষতি। সেই জন্য নিশ্চয়ই। কুরবানি দাতা যদি লবণটা দিয়ে দেয়, তাহলে আমি মনে করবো যে যে দামের কথা হচ্ছে এই দামটা সকলেই লাভবান হবে। জি, অনেক ধন্যবাদ। একেবারে চমৎকারভাবে বলেছেন। এই বিষয়টি আসলে সচেতনতা প্রয়োজন আমাদের। আমরা হাজী মোহাম্মদ টিপু সুলতান, বাংলাদেশ স্কিন অ্যান্ড হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আপনার কাছেও একটু জানতে চাইব। চামড়া সংগ্রহের ক্ষেত্রে আমরা দেখি যে আপনাদের যারা উদ্যোক্তারা রয়েছেন, আপনারা যারা কাঁচা চামড়া সংগ্রহ করেন বা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, তাদের দিক থেকে আমরা অনেক সময় ব্যাংক ঋণের একটি জটিলতার কথা শুনতে পাই, যে তারল্য সংকট অথবা ব্যাংক লোন, এই সংকটের জায়গাটি আসলে এবারের চিত্রটি নিয়ে একটু জানতে চাইবো আপনার কাছে। আমাদের তো বেসিক্যালি র হাইডে কোনো ব্যাংক ফাইন্যান্স করে না বহুদিন আগে থেকেই, জি, কিন্তু গত না মানে কিছুদিন আপনাদের আগে আপনাদের দিক থেকে একটা দাবি প্রতিবাদ থাকে আর কি, সেই জায়গার থেকে বলছিলাম। আমাদের ব্যাংক দাবি থাকে, আরবদার ভাইদের সবারই দাবি থাকে, যেহেতু 300-400 গতবার 550 কোটি টাকা দেওয়া হয়েছিল ট্যানারি সেক্টরে, র হাইডে তো কোনো টাকা দেওয়া হয় না, বিকজ তাদের ডিমান্ড রিকোয়ারমেন্টটা এরকম যে তারা বলতে চাচ্ছে, যে জিনিস বোঝানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে তারা এক্সপোর্ট করে, এক্সপোর্টের আগের মুহূর্ত কাজগুলো তারা সম্পূর্ণ করে থাকে। বাট র হাইডের উদ্যোক্তা তো আমরা, প্রত্যন্ত অঞ্চল থেকে র হাইড অ্যারেঞ্জ আমরাই করে থাকি। আমরা র হাইড যদি আয়োজন না করতে পারি, অ্যারেঞ্জমেন্ট না করতে পারি, তাহলে এক্সপোর্ট করবে কিভাবে? তাদের ভিতরে এই ধরনের একটা অব্লিগেশন কাজ করে। সেই জি। ক্ষেত্রে তাদের ডিমান্ড রিকোয়ারমেন্ট এরকম। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের ডিমান্ড থাকে যে ট্যানারি মালিকদের যদি 500-600 কোটি টাকা দেওয়া হয়, তা আমাদের জন্য কম পক্ষে করেও 100 কোটি টাকা বরাদ্দ কেন করা হয় না? এই ডিমান্ডটুকু যদি ফুলফিল করতো ব্যাংক, অনেক আগে থেকেই আমরা এই অভ্যাসে পরিণত হইতাম। ব্যাংকের টাকা নিয়ে ব্যাংককে পরিশোধ করতে হবে, এই ধরনের টেন্ডেন্সি আমাদের ব্রেনে থাকতো। বাট আমাদের কোনোদিন কোনো কালেই দেওয়া হয়নি টাকা। যদি এইবার তো চলে গেল, যদি আগামী বার থেকে আমাদের র হাইডের জন্য একটা ইনভেস্ট করা হতো টাকা, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ভালো হইতো খুব, যে 100 কোটি টাকা বা সর্বনিম্ন 50 কোটি টাকাও যদি আমাদের র হাইডের জন্য বরাদ্দ করা হয়, আমার মনে হয় ট্যানারির পাশাপাশি তারাও প্রতিযোগিতা করে চামড়া কিনে এবং চামড়াটাকে বাঁচানোর চেষ্টা করবে এবং লবণজাত দিয়ে প্রক্রিয়মেন্টের চেষ্টা করবে। এই প্রথাটা যদি করা যায়, আমার মনে হয় খারাপ হবে না। তবে অ্যানাউন্সমেন্ট গুলো আগেই করা উচিত। প্রস্তুতি প্রত্যেকটা আড়তদার ওইভাবেই নিবে যে আমাদের টাকা ওডি পাচ্ছি, ব্যাংক আমাদের হেল্প করছে, ব্যাংক লোন দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা চামড়া ব্যবসা পরিচালনা করে ব্যাংককে টাকা আবার রিটার্ন দিতে হবে, এই মন মানসিকতা তাদের জন্মাবে। এই বছর সম্ভব না। আপনাদের মাধ্যমে যেহেতু র হাইডের জন্য টাকার প্রয়োজন এবং আড়তদারদের ডিমান্ডও আছে যে আমাদের কেন দেওয়া হয় না, এই ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য যদি আগামী বছর থেকে আমাদের চামড়া ব্যবসার জন্য র হাইড অ্যারেঞ্জ করার জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে আনার জন্য 50 থেকে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়, আমার মনে হয় খারাপ হবে না, ভালো হবে। নিশ্চয়ই। এবং 100 বছরের পুরাতন মার্কেটটা জমজমাট অবস্থায় থাকবে, প্রত্যেক বছর যেমন থাকে আগামী বছর আরো জমজমাট হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস এবং ধারণা। নিশ্চয়ই। একটু কি জানতে পারি যে বাজারে আমরা যখন চামড়ার চাহিদা যোগান নিয়ে যখন আমরা দেখি যে একদিনে আসলে এত বেশি সাপ্লাই হয়, এত বেশি যোগান হয়, কারণ এটা তো নির্দিষ্ট সময়ের মধ্যে আসলে সংগ্রহ করে ফেলতে হয়, এই জায়গায় একটু ওভার সাপ্লাই হয়ে যায় কিনা, সেখানে একটু বিচ্যুতির ঘটনা ঘটে কিনা সেই মুহূর্তগুলোতে, সেটি নিয়ে আমাদের আসলে কি সমাধান করা যেতে পারে? দেখুন, এটা তো বিচ্ছিন্ন ঘটনা ঢাকা শহর, ঢাকার আশেপাশে সব জায়গায় ঘটে থাকে। এগুলি লক্ষ লক্ষ গরু যেখানে স্লোটিং হচ্ছে, আমরা গতকালের পশু সম্পদ মন্ত্রণালয়ের হিসাব থেকে বা শাহিন ভাই স্টেটমেন্ট দিয়েছে 1 crore প্লাস, দ্যাট মিনস 1,20,00,000 মতো গরু, ছাগল, মহিষ, ভেড়া জবাই হয়। জি, সেই ক্ষেত্রে 50 ভাগ চামড়াই কোরবানি ঈদুল আজহার সময় আমদানি হয়ে থাকে। এটা 10-12 ঘন্টার ভিতরে এর মতো ওভার সাপ্লাই পৃথিবীতে কোনো বিজনেস আর নেই। সেটা ওভার সাপ্লাইটাকে কন্ট্রোল করা কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। এটা একটা ইনক্রেডিবল ব্যাপার। যাই হোক, এই ওভার সাপ্লাইটাকে কন্ট্রোল করার জন্য স্ব স্থান থেকে, স্ব প্রতিষ্ঠান থেকে যার যে দায়িত্ব, এই দায়িত্বটুকু নিবানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকে সবাই। এরপরও যে একটা 2-4টা বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে যায়, এটা কিছু করার থাকে না। সরকারের সকল সংস্থা, আপনি ধরেন ডিজিএফআই থেকে এনএসআই, ট্যারিফ কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়,
সকল সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাগুলো এত অ্যাক্টিভ থাকে এবং এত সিরিয়াস থাকে, আপনার কোরবানি ব্যবসার আগে আপনি চিন্তাই করতে পারবেন না। এবং তারা খুব টেনশনে থাকে যে এটা কিভাবে সুষ্ঠুভাবে ব্যবসাটা পরিচালনা হয়, এগুলা যা সুন্দরভাবে জি। সম্পন্ন হবে এবং শেষ হবে। তারা খুব যথেষ্ট খুব সিরিয়াস থাকে এই ব্যাপারে, এবং নজরদারি খবরদারিরও কোনো অভাব এবং ঘাটতি থাকে না এই জি। সময়টুকু। আমরাও চেষ্টা করি এই ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করে শেষ করে দেওয়ার জন্য, জি, সমাপ্তি ঘটানো। আমরাও আশা করব যে সেটি আসলে শেষ পর্যন্ত হবে এইবারের চামড়া সংগ্রহের ইনশাআল্লাহ ক্ষেত্রে। আশা করতেছি। আমরা আরো কথা বলবো আরেকটা বিরতি থেকে ফিরে এসে, ছোট্ট আরেকটা বিরতির পর। দর্শক, আশা করি আমাদের বীজ সংলাপের এই আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে রয়েছি। বীজ সংলাপের দুজন অতিথি রয়েছেন, চামড়া খাত নিয়ে কথা বলছি, চামড়ার দর নির্ধারণ, যৌক্তিকতা, ব্যবস্থাপনা নিয়ে। একেবারে শেষ মন্তব্য জানতে চাইবো হাজী মোহাম্মদ টিপু সুলতান আপনার কাছে, যে এবারের চামড়ার দর বাস্তবায়নের ক্ষেত্রে, সংগ্রহের ক্ষেত্রে একেবারেই আমাদের কি করা উচিত? জি, আনমিউট করে কথা বলতে হবে হাজী মোহাম্মদ টিপু সুলতান। জি, একেবারে আমাদের সময় স্বল্পতা, আমরা আসলে আপনাকে একেবারে 1 মিনিটেরও কম সময়ে একটু দয়া করে বলতে হবে। জি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, এখন বলুন, একেবারে ছোট্ট করে যদি বলেন মেসেজটা। এখন যে রেট বেঁধে দেওয়া হয়েছে এটা ঠিক আছে, আমরা হ্যাপি, তাতে খুশি। এবং প্রত্যন্ত অঞ্চল থেকে চামড়া সরবরাহ করার দায়িত্ব আমাদের হাইড্রেন স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। জি। আমরা যার যার ক্যাপাসিটি অনুযায়ী অবশ্যই আমরা এই দায়িত্ব পালন করব এবং দায়িত্ব পালনের ব্যাপারে সচেষ্ট থাকবো। জি যেভাবে সুন্দরভাবে পরিচালনা করে এই ব্যবসাটাকে জি শেষ করা যায়, সমাপ্তি ঘটানো যায়, সেটার চেষ্টা করব। জি, অনেক এবং কোনো কারণে যেমন চামড়া একটাও কোনো জায়গায় ডিজাস্টার না হয়, সেই চেষ্টা নিশ্চয়ই আপনারা করবেন। অনেক ধন্যবাদ জানাই হাজী মোহাম্মদ টিপু সুলতান। আমাদের আসলে সময় স্বল্পতা। একই প্রশ্ন জনাব মহিউদ্দিন আহমেদ মাহিন আপনার কাছে। ধন্যবাদ। আমি শুধু একটি কথাই বলবো, এটা দেশের সম্পদ। এই দেশের সম্পদ রক্ষা করার জন্য সবচেয়ে এগিয়ে আসা উচিত, সবচেয়ে সম্মুখ সমরে এগিয়ে আসা উচিত কুরবানি দাতার। কুরবানি দাতা যদি 10 কেজি লবণ দেওয়ার দায়িত্বটা প্রাথমিকভাবে গ্রহণ করে, অন্য সমস্ত সমস্যার সমাধান অচিরেই হয়ে যাবে এবং চামড়াটা সঠিকভাবে সংরক্ষণ হলে চামড়ার দামও পাওয়া যাবে, চামড়াও নষ্ট হবে না, সম্পদ বৃদ্ধি পাবে এবং রপ্তানির মূল্য নিশ্চয়ই দাতাও পাবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ মাহিন এবং হাজী মোহাম্মদ টিপু সুলতান দুজনকে আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরাও আশা করি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই কাজটি বাস্তবায়ন হবে, এই আশা রেখে আজকের মতো বীজ সংলাপ শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।